Assalamu alaikum everyone. Welcome to Alpha's Insights. আজকের মার্কেটটা আমাদের একটু ফল করেছে যেটা আসলে এক্সপেক্টেড একটা ফল ছিল। আমরা এটা এক্সপেক্ট করছিলাম যে মার্কেট একটা কারেকশানে আসবে। তো আজকে আমাদের দিন শেষে ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে 45 পয়েন্ট নেগেটিভ, যেটা অলমোস্ট 60 পয়েন্ট নেগেটিভের কাছাকাছি চলে গিয়েছিল এবং দিন শেষে সেটা 45 পয়েন্টে এসে ক্লোজ করেছে 5,814 পয়েন্টে। এবং ভলিউমটা আজকে 994 কোটি টাকা। গতকালকে থেকে আজকের ভলিউমটা তুলনামূলক কিছুটা কম। তো আমরা যদি আজকে টপ গেনার যদি দেখি, আমরা টপ গেনারে আজকে পিএলএফএসএল, এসআলম, কেপিসিএল, পপুলার লাইফ, ইনভয় টেক্সটাইল, বিডি থাই ফুড, আইপিটিসি, সাউথ ইস্ট ব্যাংক। আর টপ লুজার যদি আমরা দেখি, এটা ইন্টারেস্টিং। টপ লুজার আপনার দেখাচ্ছে আপনাদেরকে। দেখেন, টপ লুজারে হচ্ছে ডমিনোস এক নম্বরে, এমকে ফুটওয়্যার, নুরানি, আইসিবিএমসিএল, কেএফএল, সিএনএটেক্স, মাস্টার অ্যাগ্রো, নিউ লাইন, বেক্সিমকো অ্যান্ড মেট্রো স্পিনিং। আর যদি আমরা দেখি যে টপ ভ্যালুতে কোন শেয়ারগুলো ছিল, আইপিডিসি ছিল, ডমিনেস ছিল, বেক্সিমকো, মালেক, এমএল ডাইং, শার্প, সাইহামটেক্স, ফাইন ফুড, বেঙ্গল অ্যান্ড সাপোর্ট। মার্কেটের আজকে কারেকশনটার পরে মার্কেটের পি হচ্ছে 9.2। তো আপনাদের কি মনে হয় এই 9.2 আমাদের মার্কেটের পি আমাদের অতটা প্যানিক হওয়া উচিত? কিন্তু যখন মার্কেটটা অনেক ফল করে একটু, তখন বললাম আমরা একটু প্যানিকটা বেশি হই। বাট অ্যাকচুয়ালি আমাদের করাটা উচিতটা কি? যখন মার্কেটটা টপে যায় ওখানে সেল করে কিছু ফান্ড ফ্রি রাখা, যাতে করে এইরকম টাইমে যাতে করে আপনারা আপনাদের পটেনশিয়াল যেসব টার্গেটেড শেয়ার, যেগুলো আপনাদের টার্গেটেড প্রাইসে আসতেছে, সেখানে আপনাদের আস্তে আস্তে করে বাই করা উচিত। একদিনে আপনাদের ফুল বাই করা উচিত না। তো আমরা যদি দেখেন আমাদের ব্যাংকের সেক্টরে পি হচ্ছে 5.2। অনেকের কাছেই অনেক সময় কমেন্টে পাই, জিজ্ঞেস করে অনেকে যে ব্যাংক সেক্টরটা স্লো কেন। ব্যাংক সেক্টরটা একটা খুব ভালো একটা ডিভিডেন্ড দিয়েছে এবং খুব ভালো একটা র্যালি করেছে। সো তারপরে ব্যাংক সেক্টরটা যে এখন স্লো আছে, এটা স্লো থাকাটাই আসলে এক্সপেক্টেড। কিন্তু আমরা আশা করছি সামনের দিকে ব্যাংকগুলো কিছুটা মুভমেন্ট করবে, যেটা সাহায্য করবে ইন্ডেক্সকে সামনের দিকে ঘোরানোর জন্য। এখন সেটা কখন করে সেটাই হচ্ছে দেখার বিষয়। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা পি হচ্ছে 6.4, ফার্মাসিউটিক্যাল 10, ইঞ্জিনিয়ারিং 11, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 12, টেলিকমিউনিকেশন 13। এটা হচ্ছে আমাদের সেক্টর পি। তো আমরা একটু দেখে নিই আজকের যে ভলিউমটা কোন জায়গাতে বেশি ছিল। মার্কেটের আজকের ভলিউমের 20%-এর উপরে হচ্ছে টেক্সটাইল, তারপরে হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে ফার্মাসিউটিক্যাল, তারপরে 5 নাম্বার হচ্ছে ব্যাংক। তার মানে ব্যাংকের ভলিউমটা এখনও মার্কেটের সাথে কম্পেয়ার করলে এখনও কম। টেক্সটাইল অনেক দিন ধরে ভালো ভলিউম কন্টিনিউ করছে এবং টেক্সটাইল শেয়ারগুলো আরও বাড়ার, সবগুলো না, যেগুলো ভালো টেক্সটাইল সেগুলো এখনও বাড়ার স্পেস এখনও আছে। চলেন আমরা একটু দেখে নিই যে আজকের ইন্ডেক্স কন্ট্রিবিউশনটা। ইউপিজি 2.8, পূবালী ব্যাংক 1.3, বিএসআরএম করেছে প্রায় 1, স্কোয়ার ফার্মা, আইপিডিসি, সাউথ ইস্ট, ইনভয়, যমুনা ব্যাংক, কেপিসিএল, পপুলার লাইফ। আর ইন্ডেক্সটাকে নেগেটিভ করাতে কারা বেশি আগাইছিল দেখি। ইসলামী ব্যাংক, ব্যাট বিসি, রবি, শার্প, জিপি, ডমিনোস, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, এনবিএল, আইসিবি। তো আমরা বুঝতেই পারছি যে বড় বড় যেসব পেড আপ ক্যাপিটালের শেয়ারগুলো, সেগুলোর ফলের কারণেই আমরা যদি ওই প্রথম যেখানে 10টা দেওয়া আছে এখানে, সেটা যদি আমরা যোগ করি তাহলে 5, 7, 9, 11, 13, 14, 15, 16, প্রায় 17 পয়েন্ট এই 10টা কোম্পানি ইন্ডেক্স ফেলেছে 45-এর মধ্যে। এটা হচ্ছে আমাদের আজকের মার্কেটের ওভারঅল একটা চিত্র। এখন চলেন আমরা একটু ইন্ডেক্সটা নিয়ে কথা বলবো। চলেন, ইন্ডেক্সটা দেখেন একটা প্যাটার্নের মধ্যে ছিল, সে বারবার দেখেন এখানে আমরা একটা উইক দেখতে পাচ্ছি। একবার, দুইবার, তিনবার, চারবার, 5বার, 6বার।
মার্কেটটা বারবারই চেষ্টা করেছে যে এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে উপরে ওঠার, কিন্তু একটা বারও মার্কেট সেটা পারেনি। ঠিক আছে, এখন আমাদের এই যে একটা ট্রায়াঙ্গল, এটা আজকে নিচে নেমে এসেছে। আচ্ছা, এখনই কি আমরা ভয় পাবো? না, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের কালকের ক্যান্ডেলটা খুবই ইম্পর্টেন্ট। কালকে যদি মার্কেটটা এখানে নেমে এসে তারপরে যদি আবার ঘুরে যায়, ভেরি গুড। আর যদি মার্কেটটা কালকেও কনফার্মেশন রেড, বড় একটা রেড ক্যান্ডেল দেয় এবং তারপরে যদি এই সাপোর্টটাও যদি আমরা ধরে রাখতে না পারি, যেটা আমাদের প্রিভিয়াস সাপোর্ট ছিল 5775, এই লেভেলটা, আমরা যদি এই লেভেলটাও ব্রেক করে ফেলি, তাহলে আমাদের মার্কেটটা আমরা প্রিপেয়ার হতে হবে 5693 থেকে 5705, এই লেভেলটাতে মার্কেটটা এসে এখান থেকে রিভার্স করার সম্ভাবনা বেশি। কিন্তু যদি কালকে আমরা এখানে নেমে এসে 5773 এই লেভেলটায় নেমে এসে যদি মার্কেটটা ঘুরে যায় দিন শেষে, ভালো একটা মুভমেন্ট আমরা দেখতে পারি, তাহলে হয়তো মার্কেটটা ঘুরে যাবে। সো কালকের মার্কেটটা খুবই ইম্পর্ট্যান্ট। তো দেখেন, আমি বললাম এটা আগেই আপনাদের দেখিয়েছি যে আমাদের আরএসআই বললাম কন্টিনিউয়াসলি দেখেন নিচের দিকে, তো আরএসআই 47-এ চলে আসছে অলরেডি। সো আমরা শর্ট টাইমে একটু ডাউন ট্রেন্ডে চলে গিয়েছি মার্কেটটা, আমাদের ম্যাকডিটাও নিচে নেমে গিয়েছে। সো পজিটিভ কথা বলাটা থেকে আমি বেশি প্রেফার করি কশাসভাবে ট্রেড করা। মানে আগে আমি প্রেফার করি হচ্ছে ক্যাপিটাল সেফ দেন ক্যাপিটাল গেন বা অন্য কিছু। আপনার যদি ক্যাপিটালটা ঠিক থাকে, আপনার পরে মার্কেটে আবার আপনাকে কন্টিনিউয়াস মার্কেট সুযোগ দিতেই থাকে, আপনি আবার একটা শেয়ার কিনে আবার সেটা থেকে বাই সেল করতেই পারবেন, প্রফিট করতে পারবেন। কিন্তু আপনার ক্যাপিটালটা যদি ঠিক না থাকে, আপনি যতই চেষ্টা করেন, তারপরে বললাম আপনি সেটাকে রিকভার করতে পারবেন না। মার্কেট মানে ব্যাক করলেও আপনি সেটার মেন মজা যেটা সেটা নিতে পারবেন না আপনি। তার কারণটা হচ্ছে স্টপ লস। আপনি তো একটা শেয়ার কিনেছেন 10 টাকা, এখন আপনি দেখতেছেন মার্কেট ফলের কারণে সেটা দাম নেমে গেছে 9 টাকা। আপনি চিন্তা করছেন না 9 টাকা নেমে গেছে, এখন আর কয়েকটা দিন দেখি, মার্কেটটা তো এই সময় ঘুরে যায়, সো আর কয়েকটা দিন দেখি হয়তো ঘুরে যাবে। সো 9 টাকা থেকে আপনি চিন্তা করতে করতে শেয়ারটার দাম চলে আসলো 8 টাকা, তখন আপনি একদম ফুল প্যানিকে। তার মানে ততক্ষণে আপনার 20% লস হয়ে গিয়েছে। যখন শেয়ারটা 60 টাকা 80 পয়সা বা 60 টাকা 70 পয়সা টাচ করলো, আপনার প্রায় 25%-এর মতো লস। তখন আপনি চিন্তা করতেছেন না ঠিক আছে, এখন টেক করে নিই, আমিও সহ্য করতে পারতেছি না মার্কেটে, আমি টেক করে অন্য শেয়ারে কিনবো। কিন্তু আপনাকে বুঝতে হবে 25% লসকে রিকভার করার জন্য আপনাকে পরে যখন আপনি বাই করবেন, সেটাকে রিকভার করার জন্য আপনি কত পার্সেন্ট, সেই শেয়ারটা যদি আবার 10 টাকা আসতে, তখন তাকে কত পার্সেন্ট বাড়তে হবে? আরও বেশি, রাইট? তো এই জন্য জিনিসগুলোকে আপনাদেরকে বুঝতে হবে যে আগে থেকে যদি আপনারা বের হয়ে যান ছোট একটা লস নিয়ে 2% 3% বা 5%, সমস্যা কী আছে? আপনি টাকাটা নিয়ে বসে থাকেন, অন্য একটা সুযোগ আসবে, শেয়ার কিনবেন, 7% 8% লাভ পাবেন, আপনি 5% আগের লস যেটা স্টপ লস নিয়েছেন সেটা কাভার হয়ে যাবে, উল্টা আপনার কাছে 3% টাকা প্রফিট থাকবে, প্লাস ফুল ফান্ডটাই আপনার ফ্রি। কিন্তু আমরা আসলে খুব ইমোশনাল, আমরা কেউ আসলে স্টপ লস নিতে চাই না, আমরা শেয়ার নিয়ে বসে থাকতে চাই না, এটা করা যাবে না। এই কথাটা অনলি প্রযোজ্য যারা অনলি ট্রেডিং করেন। যারা ইনভেস্ট করে তাদের জন্য, তারা কখনোই এভাবে এভরিডে তারা মার্কেট দেখেও না, তারা তাদের টার্গেটের শেয়ার টার্গেট প্রাইসে করে যখনই পায় তখনই তারা বাই করে। সো এই ডিসকাশনটা অনলি ফর দ্য ট্রেডার্স, নট ফর দ্য ইনভেস্টার। ইনভেস্টারদের প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আমি জানি অনেকে ব্যাংকে ইনভেস্ট করে, আমি জানি অনেকে ভালো ভালো শেয়ারে ইনভেস্ট করে, তাদের কোনো রকম ওয়ারিড হওয়ার কিছুই নাই। মার্কেট একটা শর্ট টাইম ডাউন ট্রেন্ডে আসছে, মার্কেট এখন পর্যন্ত কোনো কিছু কনফার্মেশন করে নাই। যদি মার্কেট ফল করে কালকেও, কনফার্মেশন যদি আমরা পাই 2-3 দিনের মধ্যে, যদি রিভার্স না করে, তাহলে আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে 5700 এই লেভেলটাতে মার্কেট চলে আসতে পারে। ঠিক আছে, চলেন আমরা নেক্সট কথা বলবো ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। জেনারেল ইন্স্যুরেন্স, যেই সেক্টরতে সবাই ইন্টারেস্টেড, জেনারেল ইন্স্যুরেন্স। দেখেন জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো একটা, সে যদি ধরেন তাই এটা বলি মার্চ থেকে এখন পর্যন্ত খুব ভালো একটা ট্রেন্ডে আছে, পুরো আপ ট্রেন্ডে সুন্দরভাবে আছে। তো যখন এরকম র্যালি হয় দেখতে খুব ভালো লাগে যে না ঠিক আছে, একটা ভালো একটা আপ ট্রেন্ডে আছে, খুব সুন্দর। কিন্তু মাথায় রাখতে হবে ইন্স্যুরেন্সগুলো ডিভিডেন্ড শেষ হয়ে গিয়েছে, তাদের প্রাইস অলরেডি ইন। ঠিক আছে,
এখন আপনি কোন জায়গায় ইন্স্যুরেন্স কিনছেন এটা বললাম আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, এর মধ্যেও কিছু ইন্স্যুরেন্স আরও বাড়বে, কিন্তু কোনগুলা বাড়বে সেটা আপনাকে রাইট ইন্স্যুরেন্সটা চুজ করতে হবে। যে ইন্স্যুরেন্স অলরেডি 50% বা 60% বা 70% বেড়ে বসে আছে, আপনি শুনতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে যে আরও বাড়বে, হয়তো বাড়বে, কিন্তু পরে যদি ফল করে তার লসটা কতখানি হবে সেই চিন্তাটা মাথায় রাখতে হবে। যদি আমরা এই ট্রেন্ডটা ব্রেক করি তাহলে ইন্স্যুরেন্স কোথায় আসতে পারে এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে, ঠিক আছে? কারণ আজকে একটা ম্যাকডি ডাইভারজেন্স হয়েছে, সো আপনাদের বুঝতে হবে জিনিসগুলা, ঠিক আছে? সো খুবই সাবধানে ট্রেড করবেন। প্রতিটা ট্রেডই যে আপনার রাইট হবে নট নেসেসারি, যদি রং হয়ে থাকে স্টপ লস নিয়ে বের হয়ে আসবেন। সো জেনারেল ইন্স্যুরেন্সে কিছু কিছু শেয়ার এর মুভমেন্ট এখনও কিছুটা হতে পারে, কিন্তু যেগুলো অনেক বেড়ে গিয়েছে সেগুলো থেকে সাবধানে থাকবেন। নেক্সট কথা বলবো আমরা টেক্সটাইল সেক্টর নিয়ে। টেক্সটাইল সেক্টর এখন যেহেতু আমাদের দেশে একটা গ্যাস বিদ্যুতের সমস্যা হচ্ছে, এটার ইম্প্যাক্ট কিছুটা হলেও পড়বে তাদের আর্নিংসে। পুরোপুরি না হলেও কিছুটা হলেও তাদের পড়বে, বাট আশা করছি এটা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। কিন্তু দ্রুত ঠিক হয়ে গেলেও আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের একটা পজিটিভ দিক হচ্ছে তারা বললাম কন্টিনিউয়াসলি ভালো একটা ডিভিডেন্ড, তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসতেছে, সেটা 10% হোক, 12% হোক বা 15% হোক, তারা দিয়ে আসতেছে। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে এই একটা পজিটিভ দিক আছে, কিন্তু টেক্সটাইল সেক্টরে বললাম ডিভিডেন্ডটা বললাম ভালো না। তারা সবসময় বললাম ভালো ডিভিডেন্ড দেয় না, হাতে গুনে 3-4টা টেক্সটাইল বাদে ম্যাক্সিমাম টেক্সটাইলই বললাম তাদের ডিভিডেন্ড পে আউট রেশিও খুবই খারাপ। তাই বলে কি শেয়ারের দাম বাড়বে না? অবশ্যই বাড়তে পারে, কিন্তু বুঝতে হবে যে আমরা কোন শেয়ারটা কোথায় কিনছি, সেটা বুঝে আমাদের টেক্সটাইলগুলোতে ইনভেস্ট করা উচিত। সেম অ্যাজ জেনারেল ইন্স্যুরেন্স, অনেক টেক্সটাইল অনেক ভালো বেড়েছে, আবার কিছু ভালো ভালো টেক্সটাইল এখনও বাড়ার স্পেস আরও আছে, কিন্তু আপনাকে রাইট টেক্সটাইলটা চুজ করতে হবে। যেহেতু সামনে জুন ক্লোজিংয়ের ডিভিডেন্ড আসবে অক্টোবর মাসে থেকে আস্তে আস্তে শুরু হবে, সো আপনাদেরকে বুঝে সব কিছু ইকোনমির অবস্থাও বুঝতে হয়, বুঝে আপনারা ইনভেস্ট করবেন এবং কোথায় প্রফিট টেক করবেন বা কোথায় স্টপ লস নেবেন সেটা বুঝে করবেন। তো টেক্সটাইল সেক্টরের কথা গেল, নেক্সট চলেন আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাই। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে টেক্সটাইল আর জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরটা বললাম কিছুটা চাপে আছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে শেয়ারগুলো আছে সেগুলো মানে একটা রেঞ্জের মধ্যে ছিল, কিন্তু এই লাস্ট 2 দিনে বললাম অনেক শেয়ার একটু সাপোর্ট ব্রেক করেছে। সো এখানে ওয়ারিড হওয়ার কিছু নাই, যেগুলো ভালো ইঞ্জিনিয়ারিং শেয়ার তার মার্কেট মুভ মানে ঘুরে গেলে তারাও ঘুরে যাবে। সো সাপোর্ট আছে এখানে একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে 93 এই লেভেলটাতে। এই সাপোর্টটা যদি ব্রেক হয়ে যায় তাহলে নেক্সট সাপোর্ট লাইন চলে আসবে এখানে 87 এই লেভেলটাতে চলে আসবে, 86 থেকে 87। সো এটা আপনারা খেয়াল রাখবেন, কিন্তু কিছু কিছু শেয়ার অলরেডি ভালো কারেকশান হয়েছে। সো মার্কেট যদি ফার্দার 100 পয়েন্ট যদি আরও কারেকশন হয়েও যায়, আমি সে ধরেন আপনারা, তারপরেও আমি বলবো যে মার্কেটের প্রতি একটু খেয়াল রাখা উচিত। তার কারণ সচরাচর বললাম আমাদের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 3টা মাসে মার্কেট ভালো থাকে, কিন্তু এবার মার্কেটটা খারাপের এই সময়টা একটু প্রেশার হওয়ার অনেকগুলো কারণ আছে। মার্জিন লোন আছে, কিছু রেগুলেটরি ইস্যুজ আছে, তারপরে আমাদের যেগুলা ইকোনমিকের যে অবস্থা, গ্যাসের সমস্যা, আমাদের বিদ্যুতের সমস্যা হচ্ছে একটু। সো সব কিছু মিলে একটু মানে মার্কেটটা এটার কারণে একটু চাপে আছে, কিন্তু তার আগে বললাম মার্কেটটা ভালো একটা র্যালি দিয়েছে আমাদেরকে, এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। সো এখন যদি মার্কেটটা কিছুদিন 4-5 দিন যদি কারেকশন হয়, এটা খারাপ কিছু না। আমি এখন পর্যন্ত বিশ্বাস করছি যতক্ষণ পর্যন্ত মার্কেট 5,675-এর উপরে মার্কেট আছে ততক্ষণ পর্যন্ত আমি মনে করছি মার্কেট নিয়ে চিন্তার কিছু নেই, বাউন্স করে যাবে। আমি ওয়ারিড হব তখন যখন মার্কেট 5,675 এই লেভেলটা ব্রেক করে নিচে নেমে যাবে, এবং সেটা উইকলি হতে হবে, নট ডেইলি। সো তার আগ পর্যন্ত আমার কাছে মনে হয় এটা নর্মাল একটা কারেকশন। সো এটা নিয়ে অত ওয়ারিড হওয়ার কিছু নাই। চলো নেক্সট সেক্টর নিয়ে আমরা কথা বলবো, ব্যাংক। আজকে আমি শেয়ার নিয়ে কথা বলছি না, তার কারণটা হচ্ছে
আমাদেরকে অনেক সময় শেয়ার নিয়ে কথা বলার থেকে আমাদের একটু সেক্টরগুলো নিয়েও ওভারঅল নিয়ে কথা বলা উচিত। তাহলে সেক্টর যদি ওভারঅল পজিটিভ থাকে বা ট্রেন্ডই থাকে, তখন সেক্টরের ভিতরের যে শেয়ারগুলো আছে সেগুলো ওয়ান বাই ওয়ান র্যালি করবে, যেমনটা হয়েছে জেনারেল ইন্স্যুরেন্স, যেমনটা হয়েছে টেক্সটাইল, তার আগে হয়েছে ব্যাংক। ঠিক আছে? সো আমাদেরকে এই জন্য সেক্টর যে অ্যানালাইসিসটা আমাদের বুঝতে হবে। ব্যাংক বললাম একটা সাইডওয়েজ মুভমেন্টে চলছে। সো ব্যাংকে একটা সাপোর্ট আছে এই 15 টাকা 30 থেকে 15 টাকা এই লেভেলটাতে। এই সাপোর্টটা যদি ব্যাংক ধরে রাখে, ব্যাংকের উচিত এই 16.4, আমি আশা করছি ব্যাংক আগামী 1 মাসের মধ্যে অ্যাটলিস্ট মানে 7 থেকে 8% একটা মুভ ব্যাংকে মানে দেয়া উচিত। কারণ ব্যাংক যথেষ্ট কারেকশন হয়েছে এবং আস্তে আস্তে করে ব্যাংকগুলা একটু ঘোরা উচিত। সো ব্যাংক সেক্টরে অনেক শেয়ার আছে ভালো ভালো, যেগুলা ক্লোজ টু 2000 crore পেড আপ ক্যাপিটাল, সেগুলোতে এখন দেখা উচিত যারা ইনভেস্টার, নট ট্রেডার। ট্রেডার যারা, তারা হচ্ছে আপনারা ট্রেডিং যারা করতে চান তাদের জন্য হচ্ছে ব্যাংক সেক্টরটা আপাতত এখন এই লেভেলে খুবই লুক্রেটিভ। সো আপনাদেরকে দেখতে হবে যে কোন ব্যাংকের চার্ট ভালো আছে, সেই হিসাবে আপনারা তখন সেটাকে অ্যানালাইসিস করে দেন ইনভেস্ট করবেন। কিন্তু আমি কথা বলছি যারা লং টার্ম ইনভেস্ট যারা, তাদের জন্য ব্যাংক সেক্টরের বললাম প্রাইসটা ভালো। আস্তে আস্তে করে ব্যাংক সেক্টর হয়তো কিছুটা 10% বাড়বে, আবার এরপরে আবার 10% একটু ফল করবে, কিন্তু আলটিমেটলি ব্যাংক সেক্টরে বললাম উপরে যাবে, যা যেগুলো ভালো ব্যাংক। সো ব্যাংক সেক্টরে আপনারা খেয়ালটা রাখবেন। নেক্সট কথা বলবো মিউচুয়াল ফান্ডের কালকে কতগুলো আইসিবির মিউচুয়াল ফান্ডের ম্যাক্সিমামই নো ডিভিডেন্ড দিয়েছে, শুধু একটা বাদে। আর রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সে 10% ডিভিডেন্ড দিয়েছে। তো আমরা জানি যে মিউচুয়াল ফান্ডে একটা ভালো একটা র্যালি হয়েছে। সো এখন এই কারেকশানটা বললাম একদম একদম খুবই দরকার ছিল, এবং এক্সপেক্টেড যে কারেকশানটা সেটা হচ্ছে। আশা করছি যে মিউচুয়াল ফান্ড সেক্টরটা এই 7 টাকা 50 এই লেভেল থেকে রিভার্স করবে। সো মিউচুয়াল ফান্ড সেক্টরটা খেয়াল রাখবেন। লাস্ট আমরা আজকে একটা শেয়ার নিয়ে কথা বলবো, জাস্ট একটা, যারা ট্রেডার তাদের জন্য, নট ফর দ্য ইনভেস্টার। সেটা হচ্ছে বেঙ্গল উইন্সার। শেয়ারটা বললাম চ্যানেল ব্রেক হয়েছে, আজকে সে দেখেন কি বিশাল একটা ভলিউম পেয়েছে। ঠিক আছে? সো এই শেয়ারটা যদি একটু কারেকশানে আসে এই লেভেলটাতে 25 টাকা 80 বা 90 বা 26 টাকা বা 26 টাকা 20 30 এই লেভেলটার মধ্যে যদি আসে, স্টপ লস ধরে নেবেন 24 টাকা 60 পয়সা বা 24 টাকা 90, যারা এগ্রেসিভ নিতে চান 24 টাকা 90 স্টপ লস ধরে নেবেন। নিয়ে যদি এই 2580 থেকে 26 30-এর মধ্যে শেয়ার যদি পান, এখানে যদি বাই করতে পারেন, আশা করছি এর ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে এই 27 টাকা 70 পয়সা। এটা ব্রেক করতে পারলে নেক্সট হচ্ছে তার 30 টাকা 40। এরপরে তার এখানে একটা প্রাইস গ্যাপ আছে, বেঙ্গলের এই একটা প্রাইস গ্যাপ আছে এই 35 টাকা 30 পয়সা থেকে এই 32 টাকা 60 পয়সা। তো আমি আশা করি যে এটা ওই প্রাইস গ্যাপটা ফিল আপ করবে, কিন্তু আমরা অত বড় চিন্তা করব না, আমরা আগে চিন্তা করব এইটা 30 টাকা 30 পয়সা। যদি আমরা এই 25 টাকা 80 থেকে বা 25 টাকা 90 থেকে বা 26 টাকা থেকে যদি আমরা কিনতে পারি, আমাদের ফার্স্ট টার্গেট হবে কত? 27 70 80, তার মানে 7%-এর মতো গেইন। আর এটা ব্রেক করতে পারলে 30 টাকা 30, তার মানে প্রায় 17%-এর মতো প্রফিটের একটা স্কোপ আছে। সো শেয়ারটা খেয়াল রাখবেন। এটা যারা ট্রেড করেন তাদের জন্য আমি একটা আইটেম দিয়ে রাখলাম, স্টপ লসও বলে দিয়েছি। সো যারা রিস্ক টেকার অনলি তাদের জন্য। ঠিক আছে? বাই বা সেল আপনারা আপনাদের নিজস্ব অ্যানালাইসিস দিয়ে করবেন, আমার কথা দ্বারা কোনো বাই বা সেল করবেন না। আপনাদের কাছে যদি মনে হয় যে না শেয়ারটার ভলিউম হয়েছে, ভালো হতে পারে, অবশ্যই আপনাদের নিজের বিচার দিয়ে আপনারা বাই সেল করবেন। ঠিক আছে? তো আশা করি মার্কেট নিয়ে আসলে ভয় পাওয়ার তেমন একটা কারণ নেই, মার্কেট আস্তে আস্তে করে রিকভার করে ফেলবে। সো এই যে মার্কেটটা ফল হয়েছে, এটাকে একটা লেসন হিসাবে নেন।
আমি ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আমি একটা শেয়ার দেখাই, দিয়ে একটা স্টোরি বলে আমি শেষ করব। সেটা হচ্ছে ডমিনেস। এই শেয়ারটা, আমার কোনো শেয়ার নিয়ে কোনো প্রবলেম নেই, কোনো শেয়ারে গেম হবে কোনো প্রবলেম নেই, গেম হলে এটা তো আমাদের জন্যই ভালো, প্রফিট হলে, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে আমরা কেন এইখানে শেয়ার কিনব? আমরা একটা শেয়ার কেনার আগে একটু তো চার্টটা একটু অন করা উচিত, যে শেয়ারটা কোথা থেকে উঠেছে একটু দেখেন তো। এই দেখেন শেয়ারটার দাম ছিল কত, 9 টাকা 80 পয়সা, তার মানে শেয়ারটা কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে একটু দেখেন। আমরা যদি ধরি এই টপকে ধরি, মানে 815%, তার মানে 8.5 গুণ। তো 8.5 গুণ একটা শেয়ার প্রফিট দেওয়ার পরে আমি কেন সেই শেয়ারটা এখানে কিনবো? ঠিক না? যেই বলুক, আপনাকে তো আপনার ফান্ডের যে জিনিসটা, আপনার ফান্ডের যে সিকিউরিটি, আপনার ফান্ডকে সেভ করার দায়িত্ব তো আপনার, অন্য কেউ তো আপনার দায়িত্ব নেবে না। তাহলে আপনি কেন এখানে বাই করবেন? যত ভালো নিউজই হোক, যেই বলুক, কেন আপনি এখানে বাই করবেন? এখানে বাই করার পরে যখন শেয়ার ফল করছে, তখন আপনি বিসেককে বা ডিএসসিকে বা গভর্নমেন্টকে কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই, কারণ এটা ফাইন্যান্সিয়াল মার্কেট। যখন শেয়ারটা এখান থেকে এখানে গিয়েছে তখন তো আমরা সবাই এনজয় করেছি, আবার যখন এখান থেকে শেয়ারটা আবার এখানে আসবে, সেটা কারেকশনটাও আমাদেরকে সহ্য করতে হবে। সো আমার কথা, আমরা যেহেতু বুঝতেছি যে শেয়ারটা নিচের দিকে যাওয়ার পসিবিলিটিটাই বেশি, তাহলে আমি রিস্ক নিব। অনেকেই হয়তো মনে করেন যে না, এতগুলো রেড ক্যান্ডেল হয়েছে, এখন অনেকে চিন্তা করতেছেন যে আমি এখানে বাই করি, হয়তো একটা মার্কেট একটু মুভ করলে এটা ঘুরে আবার হয়তো একটু গ্যাপ পাবো। কখনো ফলিং নাইফকে চেস করবেন না, সেটা একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই, চলেন। ওরিয়ন ইনফিয়েশন, দেখেন শেয়ারটা একটু আপনারা দেখছেন, দেখেন শুধু জাস্ট দেখেন, শেয়ারটা 587 টাকা থেকে পড়তে পড়তে এখন 243 টাকা। আমি 583 টাকার কথা বাদ দিয়ে দিলাম, যেহেতু এটা আগের না, আমি রিসেন্ট এই বছরের কথাটাই বলি। দেখেন এটার একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ছিল, একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন, এটা একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ছিল, ঠিক আছে। শেয়ারটা এখানে ব্রেক হয়েছে, তারপরেও অনেকে বলছিল যে না কিছুই হবে না, শেয়ারটা তখন দাম ছিল 380 এই লেভেলে, 85 এই লেভেলে ছিল। তো যখন 370 বা 69 এই লেভেলটা এখানে ব্রেক করলো, তখন এখানে কী করা উচিত ছিল? তখন এখানে স্টপ লস নেওয়া উচিত ছিল। বাট তারপরেও তখন মানুষের বলছিল সবাই মার্কেটে যে না, এটা তো 580 টাকা থেকে পড়েছে, এটা এখন 360 টাকা 70 টাকা লেভেলে আছে, এটা আবার এখানে যাবে। কেন অনেকখানি একটু কারেকশন হলো, কত পার্সেন্ট কারেকশন হয়েছে দেখেন, যদি আমরা ধরি প্রায় 45% কারেকশন হয়েছে। তাহলে এখন আমরা আশা করছি যে এটা আবার উপরে উঠবে, এই নিউজ মার্কেটে। কিন্তু দেখেন, টেকনিক্যাল জিনিসটা বোঝার চেষ্টা করেন, দেখেন শেয়ারটা যখন এটা ব্রেক করলো, এত বড় একটা জিনিস যে ব্রেক করলো, ঠিক আছে, তাহলে এটা এখন ডাউনটা কি এক্সপেক্টেড না? ডাউনটা তো এক্সপেক্টেড, রাইট? তো আমরা আসলে মানে শুধু মানে চিন্তা করি যে না, শেয়ার শুধু বাড়বে বাড়বেই বাড়বে, কিন্তু আমরা চিন্তা করি না যে আমাদের ক্যাপিটালকে সেভ করার দায়িত্ব আমাদের নিজেদের। দেখেন শেয়ারটা এইখানে সাপোর্ট পাওয়া উচিত ছিল, এই লেভেলটাতে, এই লেভেলটাতে। সে এই লেভেলে কিছুদিন সাপোর্ট পেয়েও ছিল, কিন্তু দেখেন তারপরেও সে এই সাপোর্টটা ধরে রাখতে পারেনি। তার কারণ এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের ওরিয়েন্টেশন টার্গেট ছিল এটা 280 থেকে 281, এই লেভেলটা। সে এই লেভেলটাও দেখেন, এই লেভেলটাও সে ধরে রাখতে পারেনি। এখন সে এই লেভেলটাও ব্রেক করে, এখন তার সাপোর্ট কোথায়? এখন তার সাপোর্ট অনেক নিচে। দেখেন এইটা একটা তার সাপোর্ট, এই 240-41, এখানে একটা সাপোর্ট। এই সাপোর্টটা যদি সে নিতে না পারে, তার নেক্সট সাপোর্ট সে চলে যাবে 217 টাকা থেকে 18 টাকা। তো আমার আপনাদেরকে বোঝানোর দিলাম এই জন্যই যে শেয়ার যখন ফল করে, ফলিং নাইফ এটা,
সো ফলিং নাইফ কখনো টাচ করতে পারে মানে উচিত না। তার কারণ এই যে নাইফটা যে পড়তেছে এখান থেকে, এটা কোন জায়গায় যে সাপোর্ট পাবে, যতক্ষণ পর্যন্ত কোনো রিভার্সালের আমরা কোনো রকম কোনো কিছু বুঝবো না, ততক্ষণ পর্যন্ত ফলিং নাইফকে কখনোই ধরা উচিত না। কখনোই এভাবে ক্যালকুলেশন করবেন না। ৩৮০ টাকা ছিল ইনফ্লেশন, এখন ২৪৩ টাকা। শেয়ারটা হয়তো উঠে এখন আবার ৩০০ টাকা যাবে। এইসব অ্যানালাইসিস বা এইসব চিন্তাধারা থেকে কোনো শেয়ার বাই সেল করবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে রিভার্স হচ্ছে, একটা আমরা কোনো ক্যান্ডেল ভালো একটা বুলিশ ক্যান্ডেল দেখতে না পারছি বা রিভার্সাল কোনো ক্যান্ডেল দেখতে না পারছি, ততক্ষণ পর্যন্ত কখনোই শেয়ার বাই করা ওয়াইজ না। সো এই জন্যই বলা কথাটা যে যাতে আপনারা একটু অ্যালার্ট হন। কোনটার জন্য বলছিলাম আমরা, এটা ছিল নাকি এটা ছিল, হ্যাঁ এটা ওরিয়ান ছিল, আমরা দেখাচ্ছিলাম ডমিনেন্সটা। তো এই জন্যই বলুন ডমিনেন্সের এখন অবস্থাটা বলুন ঠিক এই টাইপের, যে সে এই টাইপের অবস্থায় আছে, এখন সে হয়তো এখানে আছে, সে যে পড়ে এখানে আসবে না তার কোনো গ্যারান্টি বললাম নয়। হ্যাঁ, সে আবার উপরে উঠে যেতে পারে, তার যদি কোনো ভালো নিউজ থাকে অবশ্যই সে উঠে যেতে পারে, কিন্তু সেটার জন্য সেই উঠে যাওয়ার জন্য তো আমাদেরকে কী হতে হবে, আমাদের কোনো রিভার্সাল ক্যান্ডেল দেখতে হবে। তো আমাদের বুঝতে তো হবে যে চার্টে যে না এটা মুভমেন্ট যে রিভার্স করেছে, এটা আমাদের মানে দেখে দেখে আমরা বুঝতে পারবো যে এটা রিভার্স করে গিয়েছে। দেখেন কত বড় একটা রেড ক্যান্ডেল দিয়েছে, দেখেন শুধু আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন একটু কত বড় একটা রেড ক্যান্ডেল, দেখেন তো এখানে ভলিউমটাও দেখেন কত বড় বড় রেড ক্যান্ডেল দিয়েছে, ফুল বডি, বড় ভলিউম সহকারে। আপনার কি হয়েছে, ফল করেছে। সো এখন যদি এই শেয়ারটা তার এই যে একটা সাপোর্ট লেভেল আছে, এই যে লেভেলটা 64 টাকা, সে যদি এখান থেকে না ঘুরতে পারে, তার বললাম নিচের সাপোর্ট কত নিচে, খুব ভালো করে আপনারা বুঝতেছেন কত নিচে তার সাপোর্ট, কত নিচে তার সাপোর্ট, কত নিচে তার সাপোর্ট। সো একটু বুঝে শুনে আমাদের ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? শুধু আমাদেরকে মানে শেয়ারের প্রতিদিনই আমাদের প্রফিট করতে হবে সেটা আমাদের দেখলে হবে না। আমি ইচ্ছা করলে আপনাদেরকে প্রতিদিন অনেকগুলা করে চার্ট দিতে পারি, আমার সেটা দিয়ে কোনো লাভ নেই। আমি চাই যে আমার পেজের যারা ফলো করেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আমার ইউটিউব চ্যানেলটাতে, আমি চাই আমার সবার, আমরা যারা ইনভেস্টার, আমি চাই 30% টাকা আপনারা ট্রেড করেন, 50% টাকা আপনারা ইনভেস্টমেন্টে যান। তাহলে দেখবেন যে আপনাদের ওয়েলথ জেনারেশন হবে। ট্রেডিং করে কেন, ট্রেডিং খুবই একটা মানে বিগেস্ট একটা এক্সপার্টিস একটা ব্যাপার, সবাই এটা করতে পারে না। সো আমরা ওইটাকেই আমরা 99% আমাদের পোর্টফোলিও বানাই ফেলি বা 100% বানাই ফেলি, কিন্তু আমরা কেউ বললাম ইনভেস্টিং যেটা সেটা করতে চাই না। আমরা যদি এখন 2026 সালে এসেও যাদের বয়স এখন 30 বছর হয়ে গিয়েছে বা হবে, তারা এখনও যদি এরকম একটা লুপের মধ্যে থেকে থাকেন, তাহলে বললাম খুবই অ্যালার্মিং। এখন থেকে যদি আপনার বয়স যদি 30 হয়ে থাকে বা আপনার বয়স যদি 25 হয়ে থাকে, আমি স্পেসিফাই করতে চাই যাদের বয়স 22 থেকে 25, তাদের ইনভেস্টিংয়ে শুরু করা স্লোলি, পকেট মানি থেকে স্লোলি শুরু করা উচিত। যাদের বয়স 28 থেকে 30 বছর, যারা চাকরিতে ঢুকে পড়েছেন, প্রবেশন পিরিয়ড চলে গিয়েছে, তাদের নিজস্ব একটা পোর্টফোলিও করা উচিত। একটা পোর্টফোলিও হওয়া উচিত লং টার্ম ইনভেস্টমেন্টের, আর একটা পোর্টফোলিও হওয়া উচিত শর্ট ট্রেডিংয়ের জন্য। কিন্তু একই পোর্টফোলিওর মধ্যে আপনি ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং কখনোই করবেন না, এটা কখনো ওয়াইজ না, ঠিক আছে? সো আমি এটা নিয়ে একটা ভিডিও করব আপনাদেরকে, আর আমাদের কিছু নতুন নতুন ভিডিওর জন্য আমি কাজ করছি। সো আশা করি নতুন নতুন ভিডিওগুলো আসবে এবং কয়েকটা অ্যানাউন্সমেন্ট আছে, সেগুলোও আমি দিব আমাদের নতুন ভিডিওতে ইনশাল্লাহ ভেরি সুন। সো আপনারা কেউ হতাশ হবেন না এবং কোনো না বুঝে কোনো শেয়ার বাই সেল করবেন না। একটু চার্টটা দেখবেন, দেখে নিজের বুদ্ধি জ্ঞান দিয়ে শেয়ার বাই সেল করবেন এবং আমাদের ফেসবুক পেজটাতে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? সো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।